হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের গ্রামার আইটেমের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে, পাঞ্চুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জেএসসি, এসএসসি বা আলিম, এইচএসসি যারা স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। বিকজ গ্রামার আইটেমে সব থেকে সহজভাবে যে মার্কসটা নিয়ে যায় সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস থেকে। এখান থেকে কিন্তু খুবই ইজিলি ভাবে মার্কসটা নিয়ে যায়। আর যদি তুমি খুবই ইজিলি ভাবে সম্পূর্ণ মার্কসটা নিতে চাও, আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে করতে হবে। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করো এবং আমাদের প্র্যাকটিস ক্লাস পর্যন্ত যদি জয়েন থাকতে পারো, আই হোপ, আমি কথা দিতে পারি যে তোমার পাঞ্চুয়েশন মার্কস আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ, এবং তুমি খুবই সহজভাবে এগুলো অ্যান্সার করতে পারবা। সো আজকে ক্লাসটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ক্লাসটা অবশ্যই তোমার ফ্রেন্ডের মাঝে একটু শেয়ার করে দিবা। তোমার যে ফ্রেন্ড গুলো একটু কম পারে তাদেরকে মেনশন করে দিবা, তারা যেন এটা খুব সহজে শিখে নিয়ে সে একটা গ্রামারের খুব সহজে একটা মার্কস যেন নিতে পারে। আর আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ইংরেজির উপর এরকম ইন্টারেস্টিং প্লাস ক্লাস পেতে চাইলে মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, তাহলে ভালো কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের সাথে জয়েন হয়ে ক্লাসগুলো করতেছে তারা এখানে ফলো দিয়ে রাখতে পারে, এখানে রেগুলার ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবা। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি পাঞ্চুয়েশন মার্কসের। লেটস গেট স্টার্ট দ্য ক্লাস। ওকে, ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। তো আমরা আজকের ক্লাসে পাঞ্চুয়েশন মার্কস সম্পূর্ণ সুন্দরভাবে ক্লিয়ার করব। তোমরা শুধুমাত্র মনোযোগ সহকারে প্রথম থেকে দেখো, তাহলে দেখো পাঞ্চুয়েশন মার্কসে তুমি ফুল মার্কসটা ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবা। তো পাঞ্চুয়েশন মার্ক এবং এর সাথে আমরা একটা ক্যাপিটালাইজেশন করব, মানে কোথায় কোথায় আমাদের ক্যাপিটাল লেটার বসানো দরকার। তো দেখো, খেয়াল করো, পাঞ্চুয়েশন মার্ক সাধারণত 12 প্রকার দেখা যায়। তো আমি 12 প্রকারগুলো দুইটা বক্সে লিখে রাখছি, বাম সাইডে একটা বক্স এবং ডান সাইডে একটা বক্স। বাম সাইডে যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্স থেকে পাঞ্চুয়েশন মার্কস গুলো বেশি তোমাদের পরীক্ষা আসতে দেখা যায়, মানে এই 6টা। আর ডান সাইডে যে 6টা লেখা আছে, এই 6টা খুবই কম পরীক্ষা আসতে দেখা যায়। তো আমরা আজকের ক্লাসে এই 6টা সুন্দরভাবে ক্লিয়ার করব, মানে ফুল স্টপ কোথায় বসানো দরকার, কোশ্চেন মার্ক কোথায় বসে, কমা কোথায় বসে, ইনভার্টেড কমা কোথায় বসে, এক্সক্লামেশন মার্কস কোথায় বসে, অ্যাপোস্ট্রফি কোথায় বসে, এগুলো আমরা এ টু জেড সুন্দরভাবে আজকের ক্লাসে সুন্দরভাবে ক্লিয়ার করব। তো চলো আমরা রুলসে চলে যাই। আর এইগুলো আমরা রুলসের ভিতরে নিব না, কারণ এগুলো আমাদের পরীক্ষা বেশি আসতে দেখা যায় না। তো দেখো রুলস নাম্বার, দেখো রুলস নাম্বার হচ্ছে ক্যাপিটাল লেটার, মানে কোথায় ক্যাপিটাল লেটার বসানো দরকার। তো আমরা সবাই জানি কোথায় ক্যাপিটাল লেটার বসানো দরকার। একটা সেন্টেন্সের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এবং কারো নাম যদি লিখতে হয় তাহলে তার প্রথম অক্ষরটা আমার ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তাই না? মনে করে একটা সেন্টেন্স শুরু করতে হলে যে ওয়ার্ডটা দিয়ে শুরু করবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হয়, এবং কারো নাম লেখার সময় তার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হয়। এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার। দেখো, মিস্টার কামাল ইজ আ টিচার। মিস্টার কামাল ইজ আ টিচার, হি ইজ আ অনেস্ট টিচার, হি ইজ আ অনেস্ট টিচার। তো দেখো এখানে মিস্টার কামাল, কামাল একজনের কিন্তু নাম, তাহলে নামের প্রথম অক্ষরটা কি হবে? এখানে কেটা বড় হাতের হবে, কেটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এবং দেখো এখানে একটা সেন্টেন্স শেষ হয়ে, সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছে না ফুল স্টপ দিয়ে, তারপরে আর একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে। তো নতুন সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। তাহলে এখানে স্মল লেটার দেওয়া আছে, এখানে আমার কি করতে হবে? ক্যাপিটাল লেটার করতে হবে। তাহলে আমরা জেনে গেলাম সেন্টেন্সের প্রথম লেটার এবং কারণ নামের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। ওকে, দ্বিতীয় নাম্বার রুলসে চলে আসে। দেখো ফুল স্টপ, ফুল স্টপ কোথায় বসানো দরকার। তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ বসে, বা একটা পূর্ণাঙ্গ বাক্য শেষে একটা ফুল স্টপ বসতে পারে। কোন কোন সেসব পূর্ণাঙ্গ বাক্য কি কি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ, এই তিনটা সেন্টেন্সের শেষে তোমার কি বসানো দরকার? ফুল স্টপ বসানো দরকার। এক্সাম্পল দেখো, আই কুক ফুড প্রপারলি, আমি যথাযথভাবে খাবারগুলোকে রান্না করছি। দ্য প্রবলেম ইজ উইথ ইউ, সমস্যাটা হচ্ছে তোমার। তো দেখো আই কুক ফুড প্রপারলি, এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে। কেন বলতো? এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে, তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স চলে এসেছে, আর এই সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে এখানে একটা ফুল স্টপ বসানোর কথা ছিল, তাই না? তো দেখো আমরা কারেক্ট করছি কি, আই কুক ফুড প্রপারলি, তারপর দিয়ে দিছি ফুল স্টপ। এখানে কিন্তু তোমাদের ফুল স্টপটা নাই, এটা তোমাকে কারেক্ট করে ফুল স্টপটা দিয়ে আসতে হবে। তারপর দ্য প্রবলেম ইজ উইথ ইউ, এটা তো বাকি যেটা লেখা আছে সেটা। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, যখনই তুমি এখানে ফুল স্টপ দিয়ে দিচ্ছ তখন কিন্তু এর তখন কিন্তু আর পরে আবার একটা নতুন সেন্টেন্স গঠন হচ্ছে। তাহলে যখন নতুন সেন্টেন্স গঠন হবে তখন তো সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার, সেই ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার। তাহলে দেখো টিটা এখানে স্মল লেটার আছে, এখানে যখন নতুন সেন্টেন্স শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। ওকে, আমরা পরের এতে যাই। পরে এক্সাম্পল দেখো,
হি সেইড আই এম গোয়িং টু মার্কেট, হি সেইড সে বললো আই এম গোয়িং টু মার্কেট। তাহলে দেখো কারেক্ট অ্যান্সার কি হবে, হি সেইড আই এম গোয়িং টু মার্কেট। দেখো এই মার্কেটের শেষে ফুল স্টপও দেওয়া নাই, কোশ্চেন মার্কসও দেওয়া নাই, এক্সক্লামেশন মার্কসও দেওয়া নাই। তাহলে এখানে কি বসবে, ফুল স্টপ বসবে, বিকজ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো কি লিখেছি কারেক্ট করে, হি সেইড আই এম গোয়িং টু মার্কেট, শেষে দেখো ফুল স্টপ দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু যারা এইচএসসি আছে তাদের কিন্তু অনেক সময় ন্যারেশন থেকে বেশি আসে, আর যারা এসএসসি আছে তাদেরও কিন্তু ন্যারেশন থেকে আসে। সো এই ন্যারেশনে কোথায় ফুল স্টপ বসতেছে আর কোথায় এ বসতে আমি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি, সবকিছু কিন্তু তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবা। ওকে, তো 3 নাম্বার রুলসটা খেয়াল করো। দেখো 3 নাম্বার আমাদের ছিল কি, কোশ্চেন মার্কস। কি হবে, কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্কস কোথায় বসে, সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু কোশ্চেন মার্কস বসে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ডব্লিউ ইজ অর দ্বারা শুরু হবে অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। কি দিয়ে, ডব্লিউ ইজ অর। ডব্লিউ ইজ অর কারা, হু, হুইজ, হোয়াট, তারপরে তোমার হাউ, এগুলো সাধারণত হোয়ার, এগুলো সাধারণত তোমার ডব্লিউ ইজ অর। আর ডব্লিউ ইজ অর দ্বারা শুরু না হলেও কি দ্বারা শুরু হবে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, এবং তারপর পরে কি থাকবে, সাবজেক্ট থাকবে আর প্লাস বাকি অংশ থাকবে। তো এরকম যদি তোমরা সেন্টেন্স পাও সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কোশ্চেন মার্কস বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কি বসে, কোশ্চেন মার্কস বসে। দেখো এক্সাম্পল দেখো, ইনকারেক্ট সেন্টেন্স দেখো, হোয়ার আর ইউ গো, হোয়ার আর ইউ গো। তাহলে এই সেন্টেন্সটা দেখো ডব্লিউ ইজ অর দ্বারা শুরু হয়েছে, ডব্লিউ ইজ অর দ্বারা শুরু হয়েছে এবং তারপর পরে দেখো অক্সিলারি ভার্ব আছে। তাহলে এটা নিশ্চিত হয়ে গেলাম এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কোশ্চেন মার্কসটা বসে। তাহলে কারেক্টটা কি হবে, হোয়ার আর ইউ গো, শেষে হবে কোশ্চেন মার্কস, শেষে কি হবে, কোশ্চেন মার্কস। দেখো ন্যারেশন আকারে কিভাবে পরিবর্তন হয়, রানা সেইড রেজা, রানা রেজাকে বললো আর ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, আর ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। তো দেখো এখানে এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং তারপর পরই সাবজেক্ট আছে আর বাকি অংশ দেওয়া আছে। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে সেটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কারেক্টটা কি হবে, রানা সেইড রেজা আর ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। দেখো এখানে হবে কিন্তু তোমার ইন্টারোগেটিভ মার্কস, তারপরে কিন্তু তোমার ইনভার্টেড কমা শেষ হবে। অনেকে দেখা যায় ইনভার্টেড কমা শেষ করে তারপরে ইন্টারোগেটিভ মার্কস বা কোশ্চেন মার্কসটা দিয়ে দাও, কিন্তু না, কোশ্চেন মার্কসটা আগে দিবা তারপরে ইনভার্টেড কমা শেষ করবে, এটা তোমার জন্য সবথেকে ভালো হবে। তারপর আমরা রুল নাম্বার 14 নাম্বার রুলসে চলে যাই। তো দেখো রুলস আছে কমা। দেখো কমার অনেক বহুল ব্যবহৃত রয়েছে, কমার অনেক ব্যবহার রয়েছে, মানে অনেকখানে কমা বসে। তো সাধারণত বেশি কমা কোথায় কোথায় বসে সেগুলো আমরা ক্লিয়ার করি। দেখো সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ পর পর বসলে প্রত্যেকটা পরে কমা বসে। পার্টস অফ স্পিচ একই পার্টস অফ স্পিচ বলতে কি, মনে করো একসাথে 3টা 4টা নাউন বসেছে, একসাথে 3টা 4টা অ্যাডজেক্টিভ বসেছে, একসাথে 3টা 4টা প্রোনাউন বসেছে। এরকম যদি পার্টস অফ স্পিচ একসঙ্গে পর পর বসে তাহলে প্রত্যেকটার পর পর কি করতে হবে, একটা করে কমা দিতে হবে এবং শেষের আগে অ্যান্ড দেওয়া থাকবে। শেষেরটার আগে কিন্তু আর তুমি কমাই বসাতে পারবে না, সেখানে অ্যান্ড বসাতে হয়। তো এক্সাম্পল দেখো, ইনকারেক্ট দেখো, হি ব্রট শার্ট, প্যান্ট, ওয়াচ অ্যান্ড শুজ। সে একটা শার্ট কিনেছিল, প্যান্ট কিনেছিল, ঘড়ি কিনেছিল এবং জুতা কিনেছিল। তাহলে দেখো এখানে শার্ট, প্যান্ট, ওয়াচ অ্যান্ড শুজ এগুলো কিন্তু সবগুলো কিন্তু নাউন, আর এর নাউন একটা পার্টস অফ স্পিচ এবং এর পরে প্রত্যেকটার পরে একটা করে কমা হবে। সঠিক অ্যান্সারটা দেখো, হি ব্রট এ শার্ট, কমা, প্যান্ট, কমা, ওয়াচ। এখানে কিন্তু আর তোমার কমা বসবে না। কেন বলতো এখানে কিন্তু কমা বসবে না, বিকজ এখানে অ্যান্ড চলে আসছে, আর অ্যান্ড এর আগে কখনো কমা বসে না। তো অ্যান্ড শুজ, তাহলে দেখবা যখন একই পার্টস অফ স্পিচ পর পর বসতেছে তখন প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পরে একটা করে কমা দেবা এবং অ্যান্ড এর আগে আর কমা ব্যবহার করবা না। ওকে, আরেকটা দেখো, ইয়েস, নো, ওকে, ওয়েল, স্যার, থ্যাঙ্কস, হাউএভার, বাট, সো, এনিওয়ে, এগুলোর পরে সাধারণত কমা বসে। কোনগুলো, এগুলো একটু নোট করে নাও অবশ্যই। ইয়েস এর পরে, নো এর পরে, ওকে এর পরে, ওয়েল এর পরে, স্যার এর পরে, থ্যাঙ্কস এর পরে, হাউএভার এর পরে, বাট, সো, এনিওয়ে এগুলোর পরে কিন্তু সবসময় একটা করে কমা বসে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, স্যার যদি শেষের সেন্টেন্সের শেষে থাকে, স্যার অর্থটা যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে স্যারের আগে কমা বসবে, আর স্যারটা যদি প্রথমে থাকে তাহলে স্যারের পরে কমা বসবে। এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়। দেখো ইনকারেক্ট, ইয়েস কাম ইন। দেখো ইয়েস কাম ইন, এটা সঠিক হবে কি, ইয়েস এর পরে একটা কমা হবে তারপরে কাম ইন হবে। ওকে, দেখো আরো দেখো, ওয়েল, দ্যাট ইজ ট্রুথ। দেখো ওয়েল এর পরে কিন্তু তোমার একটা কমা দিতে হবে, কমা তারপর দ্যাট ইজ ট্রুথ। তারপর দেখো স্যার, আই এম ইন ক্লাস 12। দেখো স্যারের পরে কিন্তু এখানে তোমাকে কমা দিতে হবে, তারপরে তোমার বাকি সেন্টেন্সটা লিখতে হবে। তো দেখো অনেক সময় কিন্তু এই স্যারটা তোমার সেন্টেন্সের শেষে দেয়া থাকতে পারে। কোথায় দেয়া থাকবে,
শেষে দেয়া থাকবে। যখন শেষে দেয়া থাকবে তখন কিন্তু তোমার আর স্যারের আগে কমা বসাইতে হবে। কোথায় বসাতে হবে? স্যারের আগে। মনে করো এখানে কমা বসাতে আই এম ইন ক্লাস 12, তারপর কমা, তারপর স্যার। তো স্যার অর্থটা যখন পাবা তখন যদি দেখো স্যারটা সবার শেষে লেখা আছে তাহলে স্যারের আগে কমা বসাই দিবা, আর যদি স্যারটা প্রথমে থাকে তাহলে স্যারের পরে কমা বসাবা। ওকে, তারপরে দেখো ন্যারেশনের রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। ন্যারেশনের রিপোর্টিং ভার্বের পরে কি বসে? কমা বসে। দেখো এক্সাম্পল দেখো, রাব্বি সেইড আই এম ওয়েল। দেখো রাব্বি সেইড, তাহলে কোনটুকু রিপোর্টিং ভার্ব? তোমরা বলো তো রিপোর্টিং ভার্ব কিন্তু যেখানে সেইডের অংশটাকে আমরা সাধারণত রিপোর্টিং ভার্ব বলে থাকি, তাহলে এটা রিপোর্টিং ভার্ব এবং এর পরে অবশ্যই কমা বসবে। কারেক্ট অ্যান্সারটা দেখো রাব্বি সেইড, এই যে কমা দিয়ে দিলাম রাব্বি সেইড, তারপর বাকিটা লিখে দিলাম। আবার অনেক সময় দেখবা যে প্রথমে রিপোর্টিং স্পিচ দেয়া থাকে, রিপোর্টেড স্পিচ দেয়া থাকে, পরে রিপোর্টিং ভার্ব দেয়া থাকে, তখনও কিন্তু রিপোর্টিং স্পিচের পরে তোমাকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। এক্সাম্পলে দেখো, এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ গট ইট, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তারপরে দিয়ে দিয়েছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টেড স্পিচের পরেও কিন্তু তোমাকে কমা বসাতে হবে, তারপরে রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হাউস, এই সারের মতন যদি রিপোর্টিং ভার্ব প্রথমে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরে তোমার কমা বসবে, আর রিপোর্টিং ভার্ব যদি পরে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের আগে কমা বসবে। এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে যেতে পারলে। তারপর 5 নম্বর রুলস দেখো, 5 নম্বর রুলস দেখো, ইনভার্টেড কমা। কি? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কোথায় বসে? দেখো ইনভার্টেড কমা শুধুমাত্র ন্যারেশনের ক্ষেত্রে ছাড়া কোথায় বসতে দেখা যায় না, এবং কোন বক্তার একটা বক্তব্য খুবই জোর দিয়ে বলাটাকে বা কোন একটা নাউনকে যখন আমরা করতে যাই তখন শুধুমাত্র ইনভার্টেড কমা বসে। বাট তোমাদের প্রশ্নপত্রের এরকম আসবে না, তোমাদের প্রশ্নপত্রে হয়তো ইনভার্টেড কমা তখনই ব্যবহার করতে হবে যখন ন্যারেশন জিনিসটা চলে আসবে। তো দেখো কোন বক্তার বক্তব্য অথবা রিপোর্টেড স্পিচটির ইনভার্টেড কমা দিয়ে ঘিরে রাখতে হয়। সরি, এখানে ঘিরেও হয়ে গেছে, টাইপিং একটু মিস্টেক। তো দেখো কোন বক্তার বক্তব্য অথবা রিপোর্টেড স্পিচ, কোন বক্তার বক্তব্য অথবা রিপোর্টেড স্পিচ সবসময় কি করতে হয়? ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হয়। তো সেগুলো কেমন দেখো, ইনকারেক্ট, হাউ ইজ ইয়োর ফাদার রানা সেইড করিম, সেইড করিম। তা দেখো এখানে এই রিপোর্টেড স্পিচ বা কোনো বক্তার বক্তব্য কিন্তু এই পর্যন্ত, হাউ ইজ ইয়োর ফাদার, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হবে। দেখো এই যে একটা কমা, এটা কিন্তু ইনভার্টেড কমা। তাহলে এখানে ইনভার্টেড কমা দিয়ে শেষ করা, এবং দেখো এখানে একটা তোমার কোশ্চেন মার্ক দেওয়ার কথা ছিল, বিকজ এখানে ডব্লিউএইচ কোশ্চেন অর্ডারটা শুরু হয়েছে সেন্টেন্সটা, তাহলে এটা একটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর জন্য এখানে একটা তোমার কোশ্চেন মার্কস অবশ্যই কিন্তু দিতে হবে। তুমি শুধু ইনভার্টেড কমা দিলে কিন্তু অ্যান্সার ইজ রং হয়ে যাবে। সো এখানে তোমাকে কোশ্চেন মার্কসও কিন্তু কি হবে? দিতে হবে। কোশ্চেন মার্ক দিয়ে তারপর ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানের এই কমাটা তোমরা এখানে মনে রাখবা, কাউকে যদি সম্বোধন করা বোঝায়, সম্বোধন বলতে কি, মনে করো তোমার বাবাকে বুঝাচ্ছে তারপর তোমার নাম দিয়ে আছে, বা তোমার ফ্রেন্ডের বাবাকে বুঝাচ্ছে তারপর তোমার ফ্রেন্ডের কথা লেখা আছে মাই ফ্রেন্ড, তখন কিন্তু তোমার কমা দিয়ে তারপর সেই যাকে সম্বোধন করা বুঝাচ্ছে বা যার কথা বলছে তার নামটা এখানে লিখতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আমরা রুলস নাম্বার 6 দেখি। দেখো এক্সক্লামেশন মার্কস। এক্সক্লামেশন মার্কস কোথায় বসে? যে ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, কষ্ট, বিস্ময়, উল্লাস, ভয় ইত্যাদি বোঝায়, ওই সকল ওয়ার্ড বা সেন্টেন্সের পরে এক্সক্লামেশন মার্কস বসে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোথাও কোথাও একটা ওয়ার্ডের পরেই কিন্তু এক্সক্লামেশন মার্কস বসতে পারে, আবার একটা সেন্টেন্সের পরে বসতে পারে। আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। দেখো এখানে দেখো, হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ। তো মনে করো সাধারণত একটা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট অথবা হাউ দিয়ে। কি দিয়ে? হোয়াট অথবা হাউ দিয়ে। তাহলে তোমরা যখন দেখবা হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়েছে, এবং একটা জিনিস ফলো করবা, সাবজেক্ট আর ভার্বটা যখন শেষে থাকবে তখন সেটা তোমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স মনে করবা। হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়েছে এবং সাবজেক্ট আর ভার্বটা শেষে আছে, তখন সেটা তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স ধরে নিবা। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যখন হবে তখন শেষে তার কি বসবে? এক্সক্লামেশন মার্কস বসবে। তাহলে এই দুইটা জিনিস কিন্তু খুবই সহজ। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ মার্কস বসে, আর একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন মার্কস বসে। আবার দেখো কোন কোন ওয়ার্ডের পরে শুধুমাত্র এক্সক্লামেশন মার্কস বসে। দেখো কোন ওয়ার্ডের পরে, দেখো এরকম আছে হুররা বা সরো, এরকম এই কয়েকটা ওয়ার্ড আছে যার পরে ডিরেক্টলি তোমার সরাসরি কিন্তু এক্সক্লামেশন মার্কস বসে। দেখো হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে দেখো হুররার পরে কিন্তু তোমার এক্সক্লামেশন মার্কসটা বসাতে হবে। তুমি কিন্তু চাইলে এই সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্কস বসাতে পারবে না, বিকজ পরের সেন্টেন্সটা দেয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এজন্য তোমার এই হুররার পরে, এই ওয়ার্ডটার পরে তোমাকে এক্সক্লামেশন মার্কস বসাতে হবে। এক কথায় যেখানে দ্বারা তোমার আনন্দ, দুঃখ, কষ্ট বোঝাবে, যেটুকু দ্বারা সেইটুকুর পরে তোমাকে এক্সক্লামেশন মার্কস বসাতে হবে। ওকে, তো আমরা রুলস নাম্বার 7 চলে আসলাম। দেখো রুলস নাম্বার 7, অ্যাপোস্ট্রফি কমা। অ্যাপোস্ট্রফি কমা কোথায় বসে?
দেখো অ্যাপোস্ট্রফি কমা বসে ভার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে বা সাবজেক্ট আর ভার্বটাকে একসঙ্গে লিখতে, ভার্বের একটা সংক্ষিপ্ত রূপ যদি আমি লিখতে যাই বা সাবজেক্ট আর ভার্বটা আমি একসঙ্গে লিখবো, তখন আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করি। এক্সাম্পল দেখো, ইনকারেক্ট, দেখো আই তারপর ভিই দিয়ে আছে, আই ভিই লস্ট ইট, তো এখানে আই ভিই দে আই এর পরে তোমার অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে, বিকজ এখানে আই হ্যাভ বুঝাচ্ছে, কি বলছে, হ্যাভ, কিন্তু এই হ্যাভের যে সংক্ষিপ্ত রূপটা দিছে, ভার্বের সংক্ষিপ্ত রূপ করতে গেছে অথবা সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে করতে গেছে, এজন্য সাবজেক্টের পরপরই তোমার অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে। কোথায় দিতে হবে বলো তো, সাবজেক্টের পরপরই, কিন্তু তুমি ভার্বের পর আবার অ্যাপোস্ট্রফি কমা দিলে কিন্তু হবে না। আর একটা এক্সাম্পল দেখো, আই ডবল এল গো দিয়ার, তাহলে দেখো আই এর পরে তোমার এল হবে, আই উইল বা আই শ্যাল যেটাই হোক, আই এর পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তারপরে ডবল এল হবে, গো দিয়ার। আরেকটা জায়গায় অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার হয়, নট এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার হয়। কোথায়, নট এর সংক্ষিপ্ত রূপ, কেমন, সেটা ডোন্ট, আমরা ডোন্ট বলি না ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, ডোন্ট বা ডিডেন্ট বা শান্ট, ওন্ট, ইটিসি, এরকম যদি তোমার নট এর সংক্ষিপ্ত রূপ বোঝাতে তখন অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি তোমরা আজকের ক্লাসটা খুবই সুন্দরভাবে শেষ করছো এবং খুবই মজা করে শিখতে পারছো। তো যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি বুঝতে পেরে থাকো, তাহলে তোমরা একটা লাইক দিবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে। আর অবশ্যই ক্লাসটা তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা, তারা যেন এই জিনিসটা খুবই সহজে শিখে নিতে পারে, বিকজ গ্রামার আইটেমের মধ্যে সব থেকে সহজে মার্কস নেওয়ার আইটেম কিন্তু এটাই, কিন্তু অনেকেই ভুল করে ফেলে। সো তাদের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। আর আমাদের এখান থেকে যদি তুমি প্রতিনিয়ত ইংরেজি ক্লাস পেতে চাও, মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, ভালো কিছু পাওয়ার আছে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে প্র্যাকটিস ক্লাসে। তোমরা কিন্তু প্র্যাকটিস ক্লাসে জয়েন থাকবে, রিকোয়েস্ট থাকবে, কারণ ওখানে অনেক কিছু জিনিস আনক্লিয়ার জিনিসকে ক্লিয়ার করে সাথেই থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।